এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না। এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। সরকারের ভেতরে কি কোনো ধরনের অস্থিরতা কাজ করছে? কেন কাজ করছে, কিভাবে কাজ করছে, সে বিষয়টা নিয়ে সাকিব ভাইয়ের একটা ভিডিও রয়েছে। তার সাথে সাথে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলনে ঠেকতে পারে এরকম আশঙ্কাও রয়েছে। তো এর বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে, চলুন আমরা একটু দেখে আসি। হঠাৎই সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী চীন থেকে বাংলাদেশে ফিরে আসছেন। আজ রাতেই তিনি চীন থেকে রওনা করবেন এবং মধ্যরাত নাগাদ তিনি ঢাকা এসে পৌঁছবেন। কিন্তু হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী এত দ্রুততার সাথে বাংলাদেশে ফিরে আসছেন? কেন তিনি চীন সফর সংক্ষিপ্ত করতে গেলেন? এবং কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টা পরেই তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেটা তিনি এগিয়ে নিয়ে এসছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রীর সবগুলো বৈঠক শেষ হয়ে যাবে, এ কারণে তিনি রাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি চীনে পৌঁছার সাথে সাথেই নাকি এই নির্দেশনা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন যেহেতু রাতে যদি তিনি ফিরে আসতে পারেন তাহলে পরদিন তিনি সারাদিন কাজে লাগাতে পারবেন, তিনি কাজ করতে পারবেন, এই কারণে তিনি আগের দিনে ফিরে আসছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরসূচি সম্পর্কে তিনি নিজে কিংবা তার যারা সফর সঙ্গী, তার যারা সহযোগী, তারা কি জানতেন না? তাহলে আগে থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি? তার মানে দেশে এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে তাকে এত দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে। অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে চীন সফরে গিয়েছিলেন সেখানে তিনি সফল হননি, অর্থাৎ চীনের সাথে দর কষাকষিতে তিনি ফেল করেছেন। এ কারণে তিনি চীনকে কোল্ড শোল্ডার দেখানোর চেষ্টা করছেন। হতে পারে, কিন্তু দর কষাকষিতে তিনি যদি ফেল করে থাকেন তাহলে এই ধরনের মেসেজ কি আদৌ কোনো কাজে দিবে? বরং এটা তো ব্যাকফায়ার করার কথা। কারণ অন্তত সরকারের মধ্যে এবং তার দলের মধ্যে এক ধরনের সন্দেহের জায়গা তো তৈরি হয়েছে। কারণ বিশেষ কোনো পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছে কিনা দলের নেতাকর্মীদের মধ্যে এবং সরকারের মধ্যেও এ ধরনের একটা ধারণা তো ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি প্রশাসনের মধ্যেও এটা ছড়িয়ে পড়তে পারে সরকার কি কোনো কিছুর সন্দেহ করছে, বড় কোনো কিছু ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে। এ ধরনের একটা স্পেকুলেশন কিন্তু প্রশাসনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, যেটা সরকারকে অবশ্যই দুর্বল করবে। তারপরও কেন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন? তার মানে আসলেও এমন কিছু ঘটছে যে কারণে প্রধানমন্ত্রীকে খুব দ্রুততার সাথে দেশে ফিরে আসতে হচ্ছে। অনেকে অবশ্য বলার চেষ্টা করছেন ছাত্ররা যদি আজকের মতো করে আগামীকালও বাংলা ব্লকেড সকাল সন্ধ্যা কর্মসূচি পালন করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে গণভবনে ফেরার পথে যদি বাধার সম্মুখীন হন তাহলে দুটো ব্যাপার হতে পারে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে হয়তোবা পুলিশকে বারমুখী অবস্থানে যেতে হবে, অথবা প্রধানমন্ত্রী যদি রাস্তায় আটকে যান সেক্ষেত্রে অনেক বড় একটা ডিফিটিং সিচুয়েশন তৈরি হবে সরকারের জন্য। প্রধানমন্ত্রী রাস্তায় আটকে গেছেন এই খবরটা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে এবং ঢাকা শহরের মানুষ, সাধারণ মানুষ, বিক্ষুব্ধ মানুষ যারা এতগুলো বছর ধরে তাদের ক্ষোভ আক্রোশ আটকে রেখেছিল, তারা রাস্তায় নেমে আসতে পারে। তারা মনে করতে পারে এই সরকারের পতন সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী যেখানে আটকে গেছেন সেখানে এই সরকারকে আর কোনোভাবে টিকিয়ে রাখা যাচ্ছে না। এই সরকার আর কোনোভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে না। এই ধরনের একটা মেসেজ যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু সংক্রামক, একজনের ভেতর থেকে এটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং এটা মুহূর্তেই একটা দাবানল থেকে বিস্ফোরণ ঘটাতে পারে। ফলে এটাও সরকারের জন্য একটা ব্যাকফায়ার হতে পারে। এটা চিন্তা করে প্রধানমন্ত্রী আগের দিন অর্থাৎ রাতেই তিনি চলে আসতে চাইছেন, যে সময় স্টুডেন্টদের এই কর্মসূচিটা থাকছে না। পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকবার বলেছেন, এমনকি সংবাদ সম্মেলনেও তিনি উল্লেখ করেছেন এই আন্দোলনের মধ্যে অনেকগুলো পক্ষ যুক্ত হয়ে গেছে, এর ভেতরে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এবং তিনি বারবার এটা বোঝানোর চেষ্টা করেছেন এই আন্দোলনের পেছন থেকে বিশেষ কোনো শক্তি কলকাঠি নাড়ছে। ফলে সরকারের ভেতরে এক ধরনের ভয় তৈরি হওয়াটা স্বাভাবিক।
অবশ্য শুরু থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই আন্দোলনকে সরকার পরিকল্পিতভাবেই মাঠে নামিয়েছে, বিশেষ করে ভারতের সাথে যে অসম সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে সেই ইস্যুকে ধামাচাপা দেবার জন্য, অর্থাৎ সেই ইস্যুকে কেন্দ্র করে যাতে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে না ওঠে, এই কারণে সরকারের নিয়ন্ত্রিত এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে। কিংবা আজিজ বেনজির, আসাদুজ্জামান মিয়াদের যে দুর্নীতি আমাদের সামনে প্রকাশিত হয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করে যাতে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে না ওঠে, যেটা সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, এই কারণে সরকার নিয়ন্ত্রিত এই আন্দোলনটাকে মাঠে নামানো হয়েছে। যদিও আমার এই চ্যানেলেও বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি এটা কোনো যুক্তি হতে পারে না। কেউ কেউ হয়তো বা এর সপক্ষে অনেক যুক্তি উপস্থাপন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন, তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে, কিন্তু এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না যে এই আন্দোলনটা মাঠে নামার কারণে ভারতের সাথে যে অসম সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রী, কিংবা আজিজ বেনজিরদের যে দুর্নীতি আমাদের সামনে উঠে এসছে সেটাকে কেন্দ্র করে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে উঠতে পারবে না। বরং প্যারালালি যদি এই ধরনের কোনো আন্দোলন গড়ে উঠত তাহলে সেটা সরকারকে আরও বেশি করে ব্যাকফুটে ঠেলে দিত। ফলে সরকার কখনোই জেনে বুঝে এই রিস্কটা নিত না। যাই হোক, আন্দোলনটা শুরু হয়েছে, বাংলা ব্লকের যে কর্মসূচিটা শুরু হয়েছে, এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার কোনোভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এবং শুরু থেকে আমি একটা কথা বলার চেষ্টা করেছি, 2018 সালের সেই দোর্দণ্ড প্রতাপশালী ছাত্রলীগ আর সেই সময়কার পুলিশকে তখন যেভাবে সরকার ব্যবহার করতে পেরেছে দলীয় ক্যাডার বাহিনীর মতো করে, এবার সেটা করা সম্ভব নয় সরকারের পক্ষে। কারণ সারা পৃথিবীর অ্যাটেনশন যেভাবে এখন বাংলাদেশের দিকে আছে 2018 সালে, সেটা ছিল না। সুতরাং 2018 সালের আন্দোলন তারা বিভিন্নভাবে দমন করতে পেরেছে, কিন্তু এবার এটা দমন করা তাদের জন্য এত সহজ হচ্ছে না। পাশাপাশি ছাত্ররা এই সরকারের চরিত্রটা বুঝে গেছে, কারণ 2018 সালে একবার ছাত্রদের সাথে প্রহসন হয়েছে এবং আবারও 2024 সালে সেটার প্রমাণ পাওয়া গেছে। ফলে এবার কিন্তু ছাত্ররা হাইকোর্ট যে রায় দিয়েছে আজকে, তারপরেও দমে যায়নি। সরকার আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। ভারতের ভূমিকাটা যদি আমরা দেখি, তাদের কাজ হচ্ছে আমাদের উন্নয়ন আটকে রাখা, তাদের বাজার ঠিক রাখা, আমরা যাতে আইএসআই সম্বন্ধে, চীনার সম্বন্ধে কোনো কিছু না বলি, এমনকি আমাদের বর্ডার হত্যা সম্বন্ধেও যেন চুপচাপ থাকি। কাশ্মীরের তো কথাই নেই, তাহলে আমাদের মোটামুটি চলে, না হলে ওনার গদি নিয়ে টানাটানি। এখন উনি গদি রক্ষা করবেন না দেশের কথা ভাববেন, এই জিনিসটা নিয়ে তো আমাদের চিন্তা করতেই হয়। তার মধ্যে দিয়েই যখন অন্যান্য জিনিসগুলি হয় তখন আমাদের ভাবতে হয়। এবং আমি এই সুযোগে আমাদের রয়ের দুজন ভাই বোন এখানে নিশ্চয়ই রয়েছেন, তাদেরকেও আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ভাই আপনারা দাদাদের কাছে গিয়ে একটু বলেন যে মোদির গোলামি হয়তো আমাদের রানিমা করতে পারেন, বাংলাদেশের নাগরিক কিন্তু সেটা করে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো আমাদের মেরুদণ্ড আছে এবং আমাদের দেশ আমরাই চালাবো, আমাদের দেশ আমাদের মতন করেই চলবে এবং যেইভাবে চলে এসছে সেইভাবে চলতে পারে না। সেখান থেকে আমাদের ভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু এই যাওয়াটা আপনি হবে না। এখানে যে সমস্যাগুলি হয়েছে সেগুলি নিয়েই একটু কথা বলি। যে এত সবের পরেও এটা ঠিক যে এবছর দাদা মোদি অতটা সুবিধা করতে পারেননি, কিন্তু তারপরে উনি নির্বাচিত হয়ে এসছে। আমাদের এখানে বছরের পর বছর কোনো নির্বাচন হয়নি। আমাদের এখানে সঠিক সংখ্যাটা কি আমরা জানি না, কিন্তু বলা হয় 3 কোটির অধিক যুবক যুবতী আজ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই দেশে আমরা থাকি এবং সেই দেশের নিয়ন্ত্রণে আমরা চলি। 71 সনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই চুক্তিটা হয়েছিল সেটা গোলামি চুক্তি, এবং সেই গোলামি চুক্তি কিন্তু এখন আমরা বর্জন করতে পারিনি। তার মধ্যে সেই গোলামি চুক্তির মধ্যে যে জিনিসগুলি আমাদের পাওয়ার ছিল সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি। এবং সেখানে যেই জিনিসটা হয়েছে, এখানে আমাদের রানিমার কথাই যদি আবার বলি, রানিমা
নির্বাচিত হননি ঠিকই, কিন্তু উনি থেকেই যারা আওয়ামী লীগের পক্ষে না তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করেন, এবং তার দলীয় কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই আমরা সকলে রাজাকার হয়ে যাই। নগদের কাছে সব গ্রাহকই এর বিরুদ্ধে কাজ করছে। আজকে যারা আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে তারা কি রাজাকার না? এবং তারা যদি রাজাকার হয়, একটাই ভিন্নতা আছে, যেভাবে নির্বাচন হয়েছে তারা হয়তো ডামি রাজাকার। এই ডামি রাজাকারদের আমরা আটকাবো। আমি এটা দিয়েই শেষ করি যে আবারও রকে বলছি, আপনারা আমাদের রানীমাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাদের দেশে কে সেনা প্রধান হবে সেটা সিদ্ধান্ত নিতে পারেন, আমাদের মন্ত্রী পর্যায়ে কারা যাবে না সেই জিনিসগুলি সিদ্ধান্ত করতে পারেন, কিন্তু দেশের মানুষের উপর আপনার সেই নিয়ন্ত্রণ নেই, এবং দেশের মানুষ সেটাকে রোধ করবে, ওই কথায় চলবে। তো ইতিমধ্যে যে আমাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তিনি আওয়ামী লীগকে বলছেন সতর্ক থাকার জন্য, পাহারা দেওয়ার জন্য। ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলনের যে এই আন্দোলন নিয়ে মন্ত্রীদের নিয়ে বৈঠকও করেছেন, কীভাবে সরাও করা যায় সেটা আদালতের বিষয় তারা বলছেন। তো সাকিব ভাই বলছেন এখানে যে আসলে তাদের ভিতরে একটা ভয় কাজ করছে, কোথায় জানি কি একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শঙ্কা একটা তৈরি হয়েছে। এখন আবার এই আন্দোলন আসলেই কি সরকার বিরোধী, সরকার পতনের আন্দোলনে যোগ হতে পারে কিনা, ঠেকতে পারে কিনা, এটা থেকে শুরু হতে পারে কিনা, এ বিষয়ে অনেকের বিশ্লেষণ রয়েছে, অনেকের মতামত রয়েছে। তো সরকারের ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে, তাদের ভাষ্যমতে সরকারের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, ভেতরে গোপনে গোপনে কোনো একটা কিছু হচ্ছে, যেটা তারা বলতে চেয়েছে, সেখানে বলেছেও। সেটা এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আমাদের নিজস্ব কোনো মতামত নেই, আপনারা এখানে যা দেখেছেন দেখেন দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।